সপ্তবদ্রী দর্শন করতে বেরিয়ে বদ্রীবিশাল সহ আমরা যতগুলো বদ্রীনাথের মন্দির দেখেছি, প্রতি কটা জায়গায় স্বয়ং নারায়ণ আলাদা আলাদা রূপে কিন্তু প্রকট হয়েছিলেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে 11ই নভেম্বর 2023। এই মুহূর্তে আমি যোশীমঠে আছি ভারত সেবাশ্রম সঙ্গে, আপনারা জানেন সেটা। আজকে আমরা দর্শন করতে বেরোবো অর্ধবদ্রী আর ভবিষ্যবদ্রী। ভবিষ্যবদ্রী অনেকের কাছে হয়তো নামটা অচেনা, কারণ ভবিষ্যবদ্রী হচ্ছে আমাদের বদ্রীনাথ মন্দির যখন কলিযুগের পরে ধ্বংস হয়ে যাবে, আদিগুরু শঙ্করাচার্য তিনি যোগ বলে তো উনি বুঝতে পেরেছিলেন বলে উনি এমন একটা জায়গাতে যেখানে বদ্রীনাথের ভবিষ্যতে পুজো হবে সেইখানে ছোট মন্দির তৈরি করে গেছেন। সেই জায়গাটা হচ্ছে ভবিষ্যবদ্রী। এখান থেকে প্রায় 32 কিলোমিটার মতন দূরে। চলুন আজকে আমরা যাব হচ্ছে সেই ভবিষ্যবদ্রী। আজকে কিন্তু সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এই নভেম্বর মাস। তাতেই ওয়েদারটা দেখুন, চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব লাগছে। এই শীতের সময় এসেও কিন্তু বর্ষার একটা অ্যাটমসফিয়ার আমরা পাচ্ছি। ঠান্ডা কিন্তু প্রচুর এখানে, মানে কালকে রাত্রিবেলা মোস্ট প্রবাবলি 2 মতন নেমেছে, আর আজকে দিনের বেলা কত হবে 4 কি 5। বেশ ঠান্ডা, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো মানে হাত ঠাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা সামনে জিপ স্ট্যান্ড থেকে একটা গাড়ি রিজার্ভ করব। আমরা এই একটা গাড়ি ভাড়া করলাম, 2200 টাকা নিল, বোলেরো গাড়ি। এই গাড়িতে আমাদের একদম অর্ধবদ্রী ভবিষ্যবদ্রী সমস্তটা দর্শন করিয়ে নিয়ে আসবে। আমাদের গাড়ি বাদিকে বদ্রীনাথ যাওয়ার রাস্তা ছেড়ে ডান দিকে নীতিঘাটি যাওয়ার রাস্তা ধরল। বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ভবিষ্যবদ্রী মন্দির দেখার জন্য আজ আমার সঙ্গে আমার গুরু ভাই কাঞ্চনদা এবং তার মিসেস, আর গতকাল কল্পেশ্বর মহাদেব দর্শন করতে যাওয়ার সময় পরিচয় হওয়া চেন্নাই থেকে আসা কুমারকুরু মহারাজ। যোশীমঠের উচ্চতা 1875 মিটার, আর ভবিষ্যবদ্রীর উচ্চতা 3506 মিটার। অর্থাৎ আজ আমাদের প্রায় 1631 মিটার আরও উঁচুতে উঠতে হবে। গাড়ি বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে মেঘেদের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল। কিছু দূর এগোনোর পর মেঘ কিছুটা কমল। বইতে পড়ে জানতে পেরেছিলাম এই পথের প্রাকৃতিক শোভা অভাবনীয় সুন্দর। জানি না আজ এই ওয়েদারে সেই সৌন্দর্য কতটা দেখতে পাবো। গাড়ি থেকেই দেখলাম উল্টো দিকের পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। সত্যি অপরূপ এক দৃশ্য। বাইরে ঝিরঝির করে তখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ছবি তোলার জন্য বাইরে হাত বার করলেই কিছুক্ষণের মধ্যেই ঠান্ডায় হাত অবশ হয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছলাম হচ্ছে ভবিষ্যতে যেটা হনুমান চটি হবে সেই জায়গাটাতে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটাতে কিন্তু বজরংবলীর মুখ প্রকট হচ্ছে। ওটা একটু দূর থেকে দেখা যাবে, আমি দেখানোর চেষ্টা করব। দূর থেকে দেখলেই বোঝা যায়। এই দেখুন, দেখতে পুরোটা হনুমানজির মুখের মতন, তাই একে হনুমান শিলাও বলা হয়। এই ছবিটা আমি ফেরার সময় তুলেছি। যাওয়ার সময় মেঘেদের জন্য কিচ্ছু দেখা যায়নি। রাস্তার পাশে এই বড় পাথরটার নিচে বেদি করা আছে পুজো দেওয়ার জন্য। আবারও মেঘেদের রাজ্য দিয়ে গাড়ি এগিয়ে চলল। চলার পথে মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রাম দেখতে পেলাম। যা ঠান্ডা, আর খেতে তো দেখিয়ে লাভ নেই, টুপিটা পরতেই হলো। ভাবছিলাম টুপিটা যতক্ষণ না পরা যায়, কিন্তু আর উপায় নেই। আরও বেশ কিছুটা এগোনোর পর দেখলাম এই দিকের রাস্তা আরও উন্নত করা হচ্ছে। তৈরি হচ্ছে বড় এবং চওড়া ব্রিজ। দেখে খুব ভালো লাগলো। এই যে জায়গাটা দেখছেন,
এই জায়গাটা হচ্ছে তপবন। সত্যি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির রূপ দেখছিলাম। মনে মনে অনুভব করলাম সত্যি কেন এই জায়গাটার নাম তপবন হয়েছে। এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে যে নদীটা, এটা হচ্ছে ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা গিয়ে বিষ্ণুপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। গাড়িতে উঠে চলতে চলতে তপবন ভ্যালির বিভিন্ন দিকের বিভিন্ন রূপের মাদকতা নিতে থাকলাম। তপবনে রয়েছে এক তপ্তকুণ্ড, তবে এখন যাব না, ফেরার পথে সেটা দর্শন করব। এই তপবনে কিন্তু আপনারা আসতে পারেন, হরিদ্বার থেকে সরাসরি বাস আছে, বাসে করে আসতে পারেন। এখানে থাকার জায়গা আছে, অনেক হোটেল আছে। এবারে এখানে থেকে তারপরে এখান থেকে আপনারা ভবিষ্যবদ্রীও দর্শন করতে পারেন, অথবা আমি যেরকমভাবে আসছি সেরকমভাবেও আপনারা আসতে পারেন। তপবন থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তারপরে সোজা ভবিষ্যবদ্রীর একটা চড়াই রাস্তা উঠছে। এরপর শুরু হলো খাড়া চড়াই রাস্তা। প্রকৃতি যেন এখানে এক অন্য রূপে ধরা দিল। পাহাড়ের একদিকে খাদ নেমে গেছে, পুরো ভ্যালিটার মধ্যে আপেল চাষ হচ্ছে। এই রাস্তার প্রাকৃতিক শোভা অকল্পনীয় সুন্দর ছিল, কিন্তু প্রাকৃতিক কারণের জন্য এখন মেঘে ঢাকা আছে, অতটা দেখাতে পাচ্ছি না। কিন্তু যতটুকু খালি চোখে দেখছি তাতেই বুঝতে পারছি সত্যি এখানকার সৌন্দর্য কতটা সুন্দর। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকেই খুব সুন্দরভাবে নন্দাদেবী পর্বত দেখা যায়। নন্দাদেবী অর্থাৎ মা পার্বতী। হ্যাঁ, এটাই হলো মা পার্বতীর ক্ষেত্র, এবং ওনার নামেই এই অঞ্চলের নাম নন্দাদেবী অভয়ারণ্য। পাহাড়ের ঢালে এই উঁচু উঁচু দেওদার গাছ আর চোখের সামনে এই প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে বুক ভরা নির্মল বাতাস, সব মিলেমিশে আমার শরীর এবং মনকে আরও চাঙ্গা করে দিল। আরেকটু এগিয়ে বাদিকে সুভায়ন গ্রামকে পেছনে ফেলে গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। আগে এই সুভায়ন গ্রাম থেকেই হেঁটে ভবিষ্যবদ্রী দর্শনে যেতে হতো। আবার বেশিরভাগ সময়ই গাড়ি না আসায় তপবন থেকেই প্রায় 12 কিলোমিটার হেঁটে আসতে হতো ভবিষ্যবদ্রী দর্শনে। এখন বাইরে কিন্তু বৃষ্টিটা কমে গেছে, কিন্তু মেঘটা রয়েছে। প্রথমবারে আমরা ভবিষ্যবদ্রী দর্শন করতে যাব একদম উপর দিকে। ফেরার সময় আমরা অর্ধবদ্রী দর্শন করব। এই দিকের রাস্তা বেশি দিন তৈরি হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। ড্রাইভার সাহেব জানালো এই রকম সুন্দর রাস্তা এই দিকে এই জাস্ট মাস 6 হলো তৈরি হয়েছে, একেবারে প্রথম। আরও বেশ কিছুটা এগিয়ে এখন বাজে সকাল 11টা। এই 11টায় এই ভবিষ্যবদ্রীর লাস্ট যে পর্যন্ত গাড়ি আসে সেই পর্যন্ত গাড়ি পৌঁছে দিল। এবার এখান থেকে হেঁটে কিছুটা যেতে হবে আমাদেরকে। চলুন। এসে পৌঁছলাম দেওদার গাছে ভরা এক নির্জন প্রকৃতির মাঝে। এই যে সরু রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে উঠব। সুন্দর এই প্রকৃতির মধ্যে আমরা 4 জন ছাড়া আর কোনো মানুষজন চোখে পড়ল না। পুরো চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট একটু জায়গার মধ্যে মন্দির কম্পাউন্ড। এখানে কয়েকজন মানুষ থাকেন,
সেটা বোঝা যাচ্ছে যতদিন এখানে মন্দির খোলা থাকে ততদিন। তবে খুব বেশ চড়াই রাস্তা, যেটা হেঁটে উঠছি। দেখে 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 এই ডান দিক দিয়ে উঠুন, আপনি ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে, এই যে ডান দিক। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই হচ্ছে মন্দির। ভবিষ্যবদ্রী মন্দিরের এই অঞ্চলে পৌঁছেই মনটা আনন্দে ভরে উঠল। স্বয়ং নারায়ণের নতুন বাসভূমিতে পৌঁছতেই আমার মনে হলো আমি বোধহয় সত্যি দেবলোকে পৌঁছে গেছি। সত্যি এ এক অদ্ভুত অনুভূতি। ভগবানকে প্রথমেই এখান থেকে একবার প্রণাম জানালাম আজকের এই দিনটা দেখানোর জন্য। সত্যি এই ভবিষ্যবদ্রী, যেখানে পৌঁছতে আপনি নিজেও অনুভব করবেন আপনারই অজান্তে আপনার নিজের মন শ্রীহরির সঙ্গে কোন সময় একসঙ্গে জুড়ে গেছে। এখানকার শান্তি, স্নিগ্ধতা নিজের আত্মাকে পরমাত্মার অনুভূতি পাইয়ে দেয়। অদ্ভুত এক স্বর্গীয় আনন্দ অনুভূতি নিয়ে পৌঁছে গেলাম শ্রীহরির দরজায়। এই হচ্ছে ভবিষ্যবদ্রী ঢোকার প্রবেশদ্বার। চলুন ভেতরে। ভেতরে ঢুকতেই আমার মনের ভেতরে যে অপূর্ব অনুভূতি পেলাম সেটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। শুধু বলতে পারি ধন্য আমার এই জীবন, ধন্য আমি। সপ্তবদ্রীর মধ্যে এই ভবিষ্যবদ্রীর মন্দির আকারে খুব ছোট এবং সাধারণ হলেও ধার্মিক ও আধ্যাত্মিক দিক থেকে এই স্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ গেরুয়া রঙের ছোট্ট মন্দির। আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। দেখলাম এইখানেই একটা শিলাখণ্ডে স্বয়ং বিষ্ণুদেব প্রাকৃতিকভাবে প্রকট হচ্ছেন। আমি নিজের চোখে দেখে অবাক হয়ে গেলাম। এখানে বিষ্ণুদেব ভুজঙ্গাসনে বসে আছেন, আর তার উপরে শেষনাগ প্রকট হচ্ছেন। শিলার ঠিক নিচেই এক জলধারা বইছে, একে ক্ষীরসাগর বলা হয়। বিষ্ণুদেবের মূর্তি এখন অনেকটাই পরিষ্কার বোঝা যায়। চোখ, মুখ, নাক অনেকটাই তৈরি হয়ে এসেছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবছিলাম শ্রীহরির একই খেলা এই বিশ্ব সংসারে। আসুন এখানকার সেবায়িতের থেকে মন্দির সম্বন্ধে কিছুটা জেনে নিই। जय भविष्यबद्री, आप सभी का हार्दिक स्वागत है भविष्यबद्री में। भविष्यबद्री संपूर्ण विश्व में एक ऐसा स्थान है जहां स्वयं मूर्त बन रही है। स्वयंभू काफ़ी स्थानों में है, सिर्फ नारायण एक स्थान यही है जहां मूर्त नारायण की स्वयं बन रही है, वो भी शेष नाग के ऊपर विराजमान है और भुजंग आसन में नारायण है। क्षीरसागर आप देखेंगे, जब यहाँ आएंगे तभी आपको महसूस होगा, और 6 महीने बाद आपको इसका अंतर पता चल जाएगा कि नारायण की मूर्त कितनी बन रही है और कितनी बन चुकी है। धन्यवाद। আগেই বলেছিলাম এই মন্দিরে ঢোকার পরেই পজিটিভ এনার্জির কথা। আমি এখানে দাঁড়িয়ে অনুভব করলাম সারা জীবনের সমস্ত দুশ্চিন্তা কোথায় হারিয়ে গিয়ে মনের ভেতরে সমস্ত কিছুকে জয় করার এক অদ্ভুত শক্তি ঢুকে পড়ল। এখন আমি শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি সবল এবং সতেজ, সেটা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারলাম। এই ভালো লাগাকে সঙ্গে নিয়ে অনেকক্ষণ বসে রইলাম এই মন্দির প্রাঙ্গণে। আজকের এই ভবিষ্যবদ্রী দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল।
আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন তীর্থভূমি পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহ দেয়। মন্দির যে জায়গায় রয়েছে আসলে তখন বোঝা যাবে। প্রতি মুহূর্তে মুহূর্তে এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার মেঘে ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে স্বর্গীয় পরিবেশ অনুভব করতে করতে মন্দিরের সেবায়িতের থেকে আরো অনেক কিছু কথা জানতে পারলাম। এবারে এখন যাব হচ্ছে নরসিংহ শিলা দেখতে, মন্দিরের ঠিক পেছনেই। जो ये नारायण की शिला है, जो शेष नाग की शिला है वो पीछे तक है, यहाँ तक दिखने चालू हो चुके हैं। वो है नरसिंह शिला, क्योंकि ये ओ ये है। हाँ ओ, दो आग दिख रही है आपको? हाँ हाँ। यूं करके বৃষ্টি হওয়ায় পাহাড়ের ঢাল খুব পিছল ছিল। আমরা দুইজনে সাবধানে এগিয়ে চললাম। কিছুটা এগোনোর পর দেখতে পেলাম এই হচ্ছে নরসিংহ শিলা। বড় এক শিলাখণ্ডে নৃসিংহদেবের মুখ এখানে প্রকট হচ্ছে। দেখে আমি অবাক হলাম। পুরো পরিষ্কার দুটো চোখ, নাক, মুখমণ্ডল পুরোটাই বোঝা যাচ্ছে। খুব কাছ থেকে ভালো করে বোঝার চেষ্টা করলাম এটা প্রকৃতির সৃষ্টি না মানুষের সৃষ্টি, কিন্তু অবাক হলাম। মানুষের সৃষ্টির কোনো চিহ্নই আমি খুঁজে পেলাম না। চারিদিকে দেওদার বনের মাঝখানে স্বয়ং নৃসিংহদেব অধিষ্ঠান করছেন। আমি নৃসিংহ শিলায় প্রণাম জানালাম। আবার সাবধানে ফিরে এলাম ভবিষ্যবদ্রী মন্দিরের কাছে। খুব সুন্দর দর্শন করলাম। অপূর্ব জায়গাটা, মানে আমার ভাষা নেই আপনাদেরকে কিভাবে যে বোঝাবো। খুব সুন্দর লাগলো, এইটুকু। মনে এক আলাদা শান্তি নিয়ে যাচ্ছি। কিন্তু এই স্বর্গীয় পরিবেশ ছেড়ে আসতে মন চাইছিল না। মনে হচ্ছিল শ্রীহরির চরণে আশ্রয় নেই, কিন্তু সেটা তো আর হবে না। জগৎ সংসারে উনি অনেক দায়িত্ব দিয়ে রেখেছেন, সেগুলো তো পালন করতে হবে। ফেরার পথে দেখলাম আরো কিছু ভক্ত ওনার দর্শনে এসেছেন। মন্দির কমিটির তরফ থেকে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। এখানে থাকার জন্য পৌঁছে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে ব্যবস্থা করে নিতে হয়। এবারে আবার গাড়িতে উঠে বসা হলো। আবার সেই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এগোলাম। এবারে আমাদের গন্তব্য অর্ধবদ্রী দর্শন। এতক্ষণে আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে, রোদেরও দেখা মিলেছে। ভবিষ্যবদ্রী দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। সবাই মিলে গাড়ির মধ্যে এখন মুড়ি খাচ্ছি, কিন্তু ব্যাপক মজা। আমার সঙ্গে এই মহারাজের কালকে কল্পেশ্বর যাওয়ার পথে পরিচয় হয়েছিল, তা ওনাকে আমি সঙ্গে নিয়ে নিয়েছি। উনি ভবিষ্যবদ্রী যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু বলাতে তারপরে উনি রাজি। উনি সেই তামিলনাড়ুর থেকে এসছেন, তিরুবন্নামলাই। খুব ভালো লাগছে, কিন্তু এভাবে যাত্রা করার মজাই আলাদা। কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, কত লোকের সঙ্গে যোগাযোগ থেকে যায়, একসঙ্গে যাত্রা করি, খুব ভালো লাগে। আমি এখন এসে পৌঁছে গেছি ভবিষ্যবদ্রীর মন্দিরে, মানে যে জায়গাটাতে আদিগুরু শঙ্করাচার্য পুজো করতেন। এই মন্দিরটা কিন্তু এখন বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির এখতিয়ারের মধ্যে রয়েছে, তাই এটা নতুন করে তৈরি হচ্ছে। পাশে পুরনো মন্দির রয়েছে, চলুন সেগুলো দর্শন করি। আর এখানকার পুরোহিত মশাইয়ের থেকেও কিছু জেনে নেব এই মন্দিরের মাহাত্ম্য কী আছে। 3048 মিটার উঁচুতে এই মন্দিরে ভগবান বিষ্ণুর যে মূর্তি পুজো হয় সেই মূর্তি আয়তনে খুবই ছোট, এবং পুরনো মন্দির ছিল খুবই ছোট। এখন বর্তমানে এটা নতুন মন্দির হয়েছে। এইখানে বিষ্ণুদেবের মূর্তি ছোট আকারে থাকার জন্য একে অর্ধবদ্রী বলা হয়।
বর্তমানে মন্দিরের বাম দিকে লক্ষ্মী মন্দিরে বিষ্ণুদেবের ছোট মূর্তি রেখে পুজো অর্চনা চলছে। পুরো মন্দির কম্পাউন্ড জুড়ে কাজ চলছে, আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ये जो आप जिस स्थान पे अभी आप खड़े हुए हैं, ये आदिगुरु शंकराचार्य जी द्वारा स्थापित वर्षों से पुराना मंदिर है और लक्ष्मी नारायण का ये मंदिर है। अभी आप देख रहे हैं इसका जीर्णोद्धार हो रहा है। पहले जो पौराणिक मंदिर था थोड़ा तिरछा हो गया था, इस वजह से ये नया मंदिर बन रहा है। तो ये शंकराचार्य जी का पूजा करने का स्थान है और उनकी भविष्यवाणी ये थी कि भविष्य में बद्री विशाल जी इस स्थान पे दर्शन देंगे, कहीं पे भी दे सकते हैं। तो जब भी आप आ गए दर्शन करके तो वहाँ पे बद्री विशाल जी की प्रतिमा निकल रही है। तो देखिए वो काफ़ी बड़ी हो गई है। पहले छोटा सा पत्थर था, धीरे धीरे आज उस पर पूरा आकृति आ गई है। सिर्फ अभी चेहरा स्पर्श नहीं प्रतीत होता है। और इसका कथा नरसिंह भगवान से मिली हुई है। नरसिंह भगवान का जो विग्रह है वो भी स्वयंभू है और वो भी आदिगुरु शंकराचार्य जी द्वारा स्थापित है, उनके इष्ट देवता हैं। तो उनकी जो बाएं हाथ की कलाई है नरसिंह भगवान की, वो अभी बिल्कुल बाल के बराबर पतली है। शास्त्रों में उल्लेख आता है कि जिस दिन हाथ खंडित हो जाएगा तो बद्री विशाल जी वहाँ से लोप होकर के फिर यहाँ पे दर्शन देंगे, ऐसी धारणा है। क्या मंदिर यही बनेगा क्या ऊपर से? और ये मंदिर तो बद्रीनाथ केदारनाथ मंदिर समिति से है। हाँ, मंदिर है पुराना यही है। ये जब तक ये था कि भविष्य में बद्री विशाल दर्शन न दे, उनके माध्यम से यहाँ पूजा चलती है। और ये भी 6 महीने कपाट बंद हो जाते हैं, 6 महीने खुलते हैं। जैसे बद्री विशाल जी का है उसी दिन ये भी कपाट बंद हो जाएंगे 18 तारीख को। हाँ। और ऊपर जो दर्शन किया और शिला जो दर्शन किया जी, उधर मंदिर बनेगा क्या? इधर ही अभी पूजा तो होगा? इधर ही बनेगा। वो तो अभी गांव के अंडर में है, वो अभी सरकार के उसमें नहीं आया। अभी गांव वाले उसका पूरा देखभाल कर रहे हैं। जी जी। অর্ধবদ্রী মন্দিরের আশপাশের পরিবেশও কিন্তু খুব সুন্দর। এখানকার স্থানীয় মানুষজন এবং পুরোহিত মশাইয়ের ব্যবহার সত্যিই খুব ভালো। আবার গাড়িতে উঠে সামনের দিকে এগোলাম। এবার যাব তপবনে। ওইখানেই রয়েছে বিখ্যাত গৌরীকুণ্ড। এখানে যে মানুষগুলো রয়েছে তাদের মানসিকতা কতটা সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ ততটাই সুন্দর। দূর থেকে দাঁড়িয়ে তপবনের শোভা দেখলাম। আমরা এবারে এসে পৌঁছলাম হচ্ছে তপবনে। এই তপবনে কিন্তু গৌরীকুণ্ড আছে, যেটা একটা গরম জলের উষ্ণ প্রস্রবণ। আমরা সেটা দর্শন করতে যাব। চলুন। পাহাড়ের ঢালে সরু পথ ধরে সামনে এগোতে থাকলাম। বোর্ডে লেখা আছে দেখলাম প্রায় 200 মিটার মতন আমাদের নিচে নামতে হবে। অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হলো। ওই গৌরীকুণ্ডের কাছে গৌরী মাতার মন্দিরও রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশে ছোট্ট এক মন্দিরের ভেতরে মহাদেব ও গৌরী মাতা পূজিত হচ্ছেন। আয়তনে ছোট এবং আড়ম্বরহীন মন্দির হলেও এই জায়গার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই এখানকার এক মহারাজের থেকে। जी ये तपोवन है जो जोशीमठ से 15 किलोमीटर आगे पड़ता है। ये तपोवन माता पार्वती जी की तपस्थली है। ये तपोवन नाम इसलिए कहा जाता है जहाँ पर ऋषि मुनि देवी देवताओं ने तप किया हो। जहाँ पर देवी देवता ऋषि मुनि तप करते उसका नाम तपोवन बन जाता है, इसलिए इसका नाम तपोवन है। यहाँ पर ऋषि मुनि देवी देवताओं ने तप किया है। फिर यहाँ पर माता पार्वती जी ने सतयुग में 3000 वर्षों तक तप किया था, माता वो शिव जी को प्रसन्न करने के लिए। तो फिर जब माता पार्वती जी की तपस्या से शिव जी प्रसन्न हुए, उसके बाद शिव जी ने इसी साधु वेश में माता को दर्शन दिए थे। फिर उसके बाद माता पार्वती और शिव जी का यहाँ पर प्रथम मिलन हुआ। उसके बाद त्रियुगी नारायण में शादी हुई। ये यहाँ का इतिहास है। फिर उसके बाद त्रेता युग में हनुमान जी आते हैं संजीवनी बूटी लेने के लिए हिमालय। तो कालनेमी राक्षस रोक लेता है, रावण के द्वारा पहुँचाए वो कालनेमी राक्षस। तो
तो हनुमान जी इसी गौरीकुंड में, इधर नीचे गौरीकुंड है, वहीं पर स्नान ध्यान करते हैं। उसके बाद यहीं पर कालनेमी का वध करने के बाद द्रोणागिरी पर्वत की ओर जाते हैं, जो यहाँ से 30 किलोमीटर आगे है द्रोणागिरी। तो सतयुग में माता पार्वती जी की तपस्थली है और त्रेता युग में हनुमान जी और कालनेमी से जुड़ा हुआ स्थान है ये। बहुत बहुत धन्यवाद महाराज। মহারাজের সঙ্গে কথাবার্তা বলতে বলতে জানতে চাইলাম ঠান্ডার কারণে যখন 6 মাস এই অঞ্চল সম্পূর্ণ বন্ধ থাকে তখন ওনারা কোথায় থাকেন। फिर 6 महीने सतोपंथ, बद्रीनाथ से 24 किलोमीटर आगे सतोपंथ है, सतोपंथ में चले जाते हैं गुफाओं में। वो सतोपंथ ऐसा स्थान है जहाँ पर हर एकादशी को ब्रह्मा विष्णु महेश और तीनों देवता स्नान करने के लिए सतोपंथ में आते हैं, उस ताल में स्नान करने के लिए। उसके बाद सभी ऋषि मुनि देवी देवता स्नान करते हैं और हर द्वादशी को वहाँ पर गंधर्व और अप्सराएं भगवान विष्णु जी का कीर्तन गायन करती है, संगीत नृत्य होता है। और प्रतिदिन ब्रह्मा विष्णु महेश तीनों देवता, वहाँ त्रिकोण है सतोपंथ में, तीनों कोनों पर बैठकर प्रतिदिन इस संसार को संतोष देने के लिए, इस संसार में शांति बनाए रखने के लिए वहाँ पर ब्रह्मा विष्णु महेश तीनों देवता प्रतिदिन तप करते हैं। ये ऐसा स्कंद पुराण बोलता है। এরপরে আমরা যাব গৌরীমার কুণ্ড দেখতে। শুনলেন যেরকম যেখানটাতে স্বয়ং গৌরীমাতা সাধনা করেছিলেন মহাদেবের জন্য, সেই গৌরীকুণ্ডে যাব। চলুন। গৌরীকুণ্ড এখানকার এক গরম জলের কুণ্ড। এই জায়গাতে অগ্নিদেব তপস্যা করেছিলেন। এখানে গরম জল মাটির নিচ থেকে আসছে। পাশে আরেকটা গরম জলের কুণ্ড আছে, সেখানেই সবাই স্নান করে থাকেন। আমাদের সঙ্গে আসা কুমারকুরু মহারাজ এই উষ্ণ প্রস্রবণেই কিন্তু স্নানটা সেরে নিলেন। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। অনুরোধ রইল, আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থভূমি দর্শন করার জন্য। বিভিন্ন কুণ্ডগুলো দর্শন করে এলাম, খুব ভালো লাগলো। কিন্তু একবার চলে আসুন আপনারাও, দর্শন করে যান। এবারে এখানকার মহারাজের অনুরোধে ঢুকে পড়লাম তাদের আস্তানায়। यहाँ पर तो अच्छा ही है, फिर उधर तो गुफा में ऐसा ही है जैसा तैसा। तो आप 3 साल यहाँ है। हाँ। तो आपका पहले कौन था? मेरे से पहले एक नाथ महाराज लोग थे यहाँ पर, नाथ महाराज की पीठ थी, तो वो ब्रह्मलीन हो गए 2019 में। अच्छा अच्छा अच्छा। तो उसके बाद से ये स्थान खाली रहा। बैठिए। ঘরে ডেকে নিয়ে আমাদের একটু চা খাওয়াচ্ছেন, সত্যি বড় পাওনা। কিন্তু যাই বলুন, বড় পাওনা। आप कहाँ महाराष्ट्र से हो? नहीं, हम बंगाल का। अच्छा, बंगाल, पश्चिम बंगाल। कर्नाटक। अच्छा, कर्नाटक साउथ से। साउथ के बहुत आते हैं हमारे इधर। चेन्नई चेन्नई तमिलनाडु साउथ के कुछ लोग आते हैं उधर घूमने के लिए। চা খেতে খেতে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলল। हमको थोड़ा ये हुआ कि हम तपोवन में एक नाइट रहेगा आपको यहाँ। हाँ, रहने का जाएगा है? हाँ है रहने का है। रुकना है, रुकिए आप। यहाँ पर है आपको? हाँ है। नहीं, हम जोशीमठ में रहते हैं हम। अच्छा। এরপর মহারাজকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আবার বেশ কিছু সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। এবারে গাড়ি করে ফিরে আসা যোশীমঠ। ফেরার সময় আকাশ অনেকটা পরিষ্কার হওয়ায় কিছুটা বুঝতে পারছিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বদ্রী বিশালের জয়, জয় লক্ষ্মী মাতার জয়।